আমি তোমাদের পরীক্ষা হচ্ছে আমি এটা জানি। তো পরীক্ষার মধ্যে আমরা যেহেতু ক্লাস রেখেছি, তো এই ক্লাসগুলো আমরা চেষ্টা করছি একটু ছোট করে নেওয়ার। আর সলভ ক্লাসগুলো যেহেতু তোমাদের অ্যাটেন্ড না করলে পরে রেকর্ডেড থাকে না, সো আমরা চেষ্টা করব সলভ ক্লাসগুলো পরে একসাথে নেওয়ার। কানেক্টরস আজকে শেষ হচ্ছে। আজকে আমরা কানেক্টরসের পরিচিতি পর্ব শেষ করব। কানেক্টরসে পরিচিতি একবার হয়ে গেলে জাস্ট কানেক্টরস গুলো কি, কিভাবে ব্যবহার হয়, ওগুলার মানে কি, এটা যদি তোমরা জানতে পারো তাহলে জাস্ট ট্রান্সলেশন করেই এই কানেক্টরস এর প্রবলেম গুলো সলভ করা যায়। আজকে আমি তোমাদের কানেক্টরস এর কোনো রুল দিয়ে বুঝাবো না। কানেক্টরস এর জন্য এক গাদা নোট পড়া লাগবে না। জাস্ট কানেক্টরস গুলো আমরা চিনতে শিখবো, চিনে বাংলা ট্রান্সলেশন করে ওটা অ্যাপ্লাই করব। ব্যাস, এটা জানলেই কানেক্টরস এর সব প্রবলেম সলভ হবে। যাদের কয়েকদিন পর এক্সাম আছে তাদের জন্য তো এই ক্লাসটা ফলো করা খুবই দরকার হবে। আর যারা এক্সাম দিয়েছো এবার কানেক্টরস এ ভালো করতে পারোনি, তারা একটু ভালো করে দেখো ক্লাসটা। জাস্ট বাংলা বাংলা ট্রান্সলেশন করেই কানেক্টরস এ ভালো করা যায়। আর এটা অবশ্যই জানো যে কানেক্টরস এর আনসার একটা হয় না। কানেক্টরস এর একটা নাম্বারের আনসার তোমার 3টা 4টা পর্যন্ত যায়, তাই না? সো কানেক্টরস এ অনেক সহজ নাম্বার তোলা। কানেক্টরস গুলো আগে চিনি আমরা, ওগুলার ব্যবহারটা বুঝি, দেন আমরা কানেক্টরস খুব সহজেই ইনশাল্লাহ শেষ করতে পারবো। আচ্ছা, ইতি ওয়ালাইকুম আসসালাম, তানিয়া ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমাকে একটু জানাও যে কানেকশন প্রপারলি পার্ট হচ্ছে কিনা এবং আমার কথা প্রপারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, কানেক্টরস আমরা এখন শুরু করব। তোমরা আমাকে একটু জানাও যে নেটওয়ার্ক সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, ইতি বলছো সবকিছু ক্লিয়ার, তাহলে আমরা ক্লাস শুরু করি। শোনো, কানেক্টরস টপিকটা অনেক কঠিন। সবাই কানেক্টরস টপিকটাকে অনেক সূত্রের মতো করে শেখায়। কানেক্টরস টপিকের জন্য অনেক অনেক ফর্মুলা পড়ায়। শেষে হয় কি যে কানেক্টরস কোনটা কোথায় হয় রুলগুলো মনে রাখতে পারো না তোমরা, এবং শেষে কানেক্টরস ভুল করে ফেলো। তবে কানেক্টরস যদি তোমরা অর্থ বুঝে করো সেক্ষেত্রে কানেক্টরস অনেকটা ইজি হয়ে যায়। এখন কানেক্টরস আমি আজকে ক্লাসে তোমাদের প্রায় 20-25টা কানেক্টরস দিব, বা আর একটু বেশি হতে পারে, ধরো 30টার মতো। তোমাদের কাজ হবে যে এই 30টা কানেক্টরস জাস্ট মুখস্থ করা। এই 30টা কানেক্টরস মুখস্থ করে এটার অর্থ বুঝে আমরা পরীক্ষা এই 30টার মধ্যে ব্যবহার করব। আমাদের 100টা শেখার দরকার নেই, আমাদের 60টা শেখার দরকার নেই। জাস্ট আমি যে কানেক্টরস গুলো দিব এগুলো অ্যাপ্লাই করবা, আর কোনো কানেক্টরস অ্যাপ্লাই করার দরকার নেই পরীক্ষাতে, এতেই নাম্বার পাবা এবং এর বাইরে থেকে কিছু আসে না। আচ্ছা, এখন দেখো, এটা সহজ একটা কানেক্টর, সেটা সবাই জানো যে অ্যাজ এ রেজাল্ট এটার সাথে পরিচিত না? আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট অর্থ কি? অ্যাজ এ রেজাল্ট অর্থ যে পরিশেষে, সরি, আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট এখন থেকে শুরু ক্লাস, মনোযোগ দাও। অ্যাজ এ রেজাল্টের অর্থ কি? অর্থ ফলত, ফলাফল হিসাবে, এই টাইপের, তাই না? আমরা যখন অনেক কিছু করি, যে একটা স্টুডেন্ট সে পড়াশোনা করছে না, সে ঠিক মতো কারোর কথা শুনছে না, এর ফলাফলে সে ফেল করছে বা লেখাপড়ায় ভালো করতে পারছে না। তার মানে অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করা হয় যখন কোনো কিছুর ফলাফল, কনসিকুয়েন্স, এগুলো আমরা বলি। হ্যাঁ,
তো অনেকগুলা যদি দেখো যে আগে এমন কিছু বলতেছে, এমন ঘটনা বলতেছে যেটার ফলশ্রুতিতে একটা কিছু হবে, তখন সেখানে কি বসাবা? অ্যাজ এ রেজাল্ট বসাবা। হ্যাঁ, এখন অ্যাজ এ রেজাল্টের অর্থ কি? ফলাফল স্বরূপ। তাহলে আমার মনে হয় অ্যাজ এ রেজাল্ট কি, এটা কোন কনটেক্সটে বসে এটা তোমরা একটু বুঝতে পারছো। আচ্ছা, সো আর দেয়ারফোর, এন্ড দেয়ারফোর আর সো এই দুইটার অর্থ কিন্তু একই। তাইলে তোমরা সো যেখানে ব্যবহার করতে পারবা সেখানে দেয়ারফোরও ব্যবহার করতে পারবা। এখন দেখো, সো মানে তাই আমরা জানি, আর দেয়ারফোর, এই দেয়ারফোর মানেও হচ্ছে তাই। ধরো আমি বললাম যে সে পড়ে না তাই সে ফেল করেছে, ঠিক আছে? এইখানে তাইয়ের জায়গায় সো ব্যবহার করতে পারো, দেয়ারফোরও ব্যবহার করতে পারো। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, সেটা হলো অ্যাজ এ রেজাল্ট মানে ফলাফল স্বরূপ, যখন কয়েকটা বিষয় একসাথে বলবে একই জিনিস যেটা বলতে থাকবে এবং ওটার ফলশ্রুতিতে কখনো কিছু হবে, তখন আমরা ব্যবহার করব অ্যাজ এ রেজাল্ট। আর সো দেয়ারফোর ব্যবহার করব কখন? যখন একটা বাক্যে বা কয়েকটা বাক্যে একটা বিষয় বলা থাকবে এবং ওটার জন্য বাংলাতে ট্রান্সলেশন করলে তাই আসবে, ওই তাইয়ের জায়গায় আমরা সো ব্যবহার করতে পারবো, সেখানে দেয়ারফোর ব্যবহার করতে পারবো। কিছু কিছু জায়গায় সো ব্যবহার করা যেখানে যায় সেখানে অ্যাজ এ রেজাল্টও ব্যবহার করা যায়। তোমরা যখন এক্সারসাইজ করবা তখন দেখবা যে কিভাবে সো অ্যাজ এ রেজাল্ট দুইটা একই জায়গায় ব্যবহার করা যায়। সেই সব জায়গাতে সো অ্যাজ এ রেজাল্ট দুইটা যেটাই ব্যবহার করবা সেটাই সঠিক নাম্বার পাবা। আচ্ছা, এবার দেখো অন দ্য কন্ট্রারি। এই যে অন দ্য কন্ট্রারি, এই কথাটার অর্থ হচ্ছে অন্যথায়, অন্যভাবে। হ্যাঁ, এখন যদি আমি বলি যে আমি অনেক পরিশ্রম করি, আমি অনেক পরিশ্রম করি, হ্যাঁ, এবার তাই আমি পরীক্ষায় পাশ করি। এবার অন্যদিকে আমার ভাই কোনো পরিশ্রম করে না তাই সে পরীক্ষায় ফেল করে। এখন এই যে এক পাশে যে কথাটা বলতেছো, হ্যাঁ, অন্য পাশে পুরো ডিফারেন্ট একটা কথা বলতেছো না? একজন পড়ছে পাশ করছে, আরেকজন পড়ছে না ফেল করছে। তাহলে এই যে দুই পাশে ডিফারেন্ট ডায়লগ, এরকম যখন হবে, ওই যে দুইটা ডিফারেন্ট ডায়লগকে কানেক্ট করার জন্য আমরা ব্যবহার করি অন দ্য কন্ট্রারি। অন দ্য কন্ট্রারি মানে কি বাংলাতে? অন্য রূপে, অন্যথায়, অন্যভাবে, অন্যদিকে, অপর দিকে, এগুলা। বুঝছো? তাহলে অন দ্য কন্ট্রারি কোথায় ব্যবহার করি আমার মনে হয় তোমরা এখন বুঝছো। আচ্ছা, আমাকে একটু বলো যে টিল নাও যতগুলো বুঝাচ্ছি তোমাদের এটা বুঝতে ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা এটা বলো, বা কোনোটাতে যদি প্রবলেম হয় সেটাও আমাকে বলো, আমরা সেটা নিয়ে আরো বেশি আলোচনা করি। আচ্ছা, রিদিশা ইতি বলছো ভাই সবকিছু ক্লিয়ার? তোমরা বলো একটু যে এখন পর্যন্ত সবাই একটু বলো যে ক্লিয়ার হচ্ছে কিনা এই টপিক যেটা আমি এতক্ষণ পড়াচ্ছি। আচ্ছা, তাহলে আমরা তিনটা কানেক্টর শিখলাম, অ্যাজ এ রেজাল্ট, সো দেয়ারফোর আর অন দ্য কন্ট্রারি। এই তিনটা তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। আচ্ছা, এবার দেখো বাট, হ্যাঁ, বাট বাট আর অন দ্য কন্ট্রারি এই দুইটার মধ্যে পার্থক্য আছে। শোনো, বাটও ব্যবহার করা হয় এই যে দুইটা বিপরীত জিনিস যদি থাকে সেই ক্ষেত্রে, কিন্তু অন দ্য কন্ট্রারি বলতে দুইটা ডিফারেন্ট ডায়লগ বা দুইটা ডিফারেন্ট ধারণার মাঝখানে বসে অন দ্য কন্ট্রারি। হ্যাঁ, আর বাট কোথায় বসে? ধরো আমি পরিশ্রম করেছি কিন্তু ফেল করেছি। আগে কি ছিল দেখো, ভালো করে খেয়াল করো, আমি পরিশ্রম করেছি তাই পাশ করেছি, অন্যদিকে আমার বন্ধু পরিশ্রম করেনি তাই ফেল করেছি, তাই না? তাহলে এই তাই দিয়ে ওটার পরিণাম বোঝাচ্ছিল, আর এই তাই দিয়ে ওটার পরিশ্রম না করার পরিণাম বোঝাচ্ছিল, আর দুইটা আলাদা পরিণামের মাঝখানে যোগসূত্র রাখছিল কি? অন দ্য কন্ট্রারি। আর এখন কি বলছি? আমি পরিশ্রম করেছি কিন্তু আমি ফেল করেছি। তাহলে এই যে একটা একটা জিনিস হওয়ার ছিল, হ্যাঁ, কিন্তু অন্য একটা জিনিস হয়ে গিয়েছে, এরকম যখন হবে, মানে যখন তোমার সাইকোলজি যেটা বলে সেটা না হয়ে অন্যটা হবে, সেরকম জায়গাতে তুমি বাট ব্যবহার করবা। তাহলে বাটের ব্যবহার তুমি কি বুঝছো? হি ট্রাইড বাট ফেইল্ড।
তাহলে তোমার ট্রাইড যখন তুমি পড়ছো তখন তুমি মাথায় আনছো কি, যে ট্রাই যেহেতু করেছে অতএব পারে, পেরেছে, তাই না? কিন্তু এই পেরেছে না হয়ে হচ্ছে পুরা উল্টা একটা জিনিস। এরকম যখন হবে তখন আমরা বাট ব্যবহার করব। কিন্তু এই যে ট্রাই করেছিল এবং ওই ট্রাইয়ের ফলশ্রুতি সে পাশ করেছিল, সেরকম যখন হবে তখন অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারবা, তখন সো ব্যবহার করতে পারবা, দেয়ারফর ব্যবহার করতে পারবা। দেয়ারফর, সো, অ্যাজ এ রেজাল্ট, এটার সাথে বাটের পার্থক্যটা কি এখন তোমরা বুঝতে পারছো? আচ্ছা আরিয়ান, রেকর্ড ক্লাস কইরো, বাট এই এখন যেখান থেকে করতেছো এখন থেকে এটা করা শুরু করো। কজ রেকর্ড ক্লাস করলে তুমি তো আর তোমার প্রবলেম গুলো বলতে পারবে না, তাই না? আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে বাট অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, অন দ্য কন্ট্রারি, এগুলো আমরা বুঝতে পারছি। এবার দেখো এই দ্যাট কোথায় ব্যবহার করা হয়, দেন কোথায় ব্যবহার করা হয়, ইনস্টেড কোথায় ব্যবহার করা হয়, এগুলো জানি। দেখো দ্যাট হচ্ছে একটা কনজাংশন। কনজাংশন দ্যাট কোথায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যখন আমরা কানেক্ট করি তখন মাঝখানে আমরা দ্যাট ক্লজ ব্যবহার করি। বুঝছো? যে হি হি ওয়ার্কড সো হার্ড দ্যাট হি হি স্টুড ফার্স্ট। স্টুড ফার্স্ট। তাহলে এই দ্যাট দিয়ে এখানে কি বোঝাচ্ছে দেখো, হি ওয়ার্ক সো হার্ড, এটাতে ফুল স্টপ দিয়ে একটা সেন্টেন্স শেষ হতে পারতো। এবার হি স্টুড ফার্স্ট মানে সে প্রথম হয়েছিল, এটা একটা সেন্টেন্স শেষ হতে পারতো, পারতো না? এই দুইটা সেন্টেন্সকে আমরা যোগ করছি দ্যাট দিয়ে, এবং দ্যাট দিয়ে দুইটা সেন্টেন্সকে যোগ করছি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, দ্যাট দিয়ে যোগ করলে দুইটা পাশের দুইটা সেন্টেন্সের মিনিং বা ভাবার্থ একই রকম থাকে। দেখো ক্লাসে ফার্স্ট যে হয় সে তো অবশ্যই পরিশ্রম করে, পরিশ্রম না করলে তো আর ফার্স্ট হতে পারে না। তাইলে তাহলে এই দ্যাট কনজাংশন হিসাবে তখনই ব্যবহার করা হবে যখন একটা সেন্টেন্স এবং আরো একটা সেন্টেন্স যুক্ত হবে, এবং ওই দুইটা সেন্টেন্স যুক্ত করার সময় আমরা বুঝতে পারবো যে দুইটা সেন্টেন্সের যে ভাবার্থ সেটা এক। যখন দুইটা সেন্টেন্স একীভূত সেন্টেন্স হবে, ভাবার্থ এক থাকবে, তখন সেটাতে আমরা দ্যাট ব্যবহার করব। আচ্ছা তাহলে দ্যাট গেল। এবার দেন, দেন কখন ব্যবহার করা হয়? দেন ব্যবহার করা হয়, ধরো একটা সেন্টেন্স আমি বলছি যে সে সে বাজারে গেল, তারপরে সে এই কাজটা করলো। এই যে বাংলাতে যখন তুমি করবা, মানে ট্রান্সলেট করবা, তখন যখন তারপর, হ্যাঁ এই তারপর কথাটা আসবে তখন চোখ বন্ধ করে আমরা কি ব্যবহার করতে পারবো? দেন ব্যবহার করতে পারবো। এই দেন ব্যবহার না করে আরো কয়েকটা জিনিস ব্যবহার করা যায়। সেগুলো কি? যখন একটা, মানে যখন তুমি একটা কাজ করছো তারপরে আরেকটা কাজ করছো তখন দেন ব্যবহার করবা। কিন্তু তুমি একটা কাজ করেছো, তারপর একটা কাজ করেছো, ওই কাজটা শেষ হলে আরেকটা কাজ করেছো, ওই কাজটা শেষ হলে তারপর আরেকটা কাজ করেছো, এখন যখন এরকম সিকোয়েন্স হবে তখন একবার দেন ব্যবহার করলে তো আরেকবার দেন ব্যবহার করবা না, তাই না? তখন কি ব্যবহার করবা? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এভাবে ব্যবহার করবা। তাহলে যখন তোমার একটা কাজের পর আরেকটা কাজের একটা সিকোয়েন্স থাকবে এবং কাজগুলো অনেক বেশি হবে, তখন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ব্যবহার করব। আর যখন একটা কাজ করেই তারপর আরেকটা কাজ হবে, জাস্ট ইমিডিয়েট আফটার একটা কাজ হবে, তখন আমরা কি ব্যবহার করব? দেন ব্যবহার করব। তাহলে আমার মনে হয় দ্যাট, দেন এগুলা তোমরা বুঝে গিয়েছো। এবার দেখো ইনস্টেড। ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে। পরিবর্তে কখন হয়? ধরো হি হি আচ্ছা আমরা বোর্ডটা ক্লিন করি আগে। হি ইজ সাপোজড সাপোজ হি ইজ সাপোজ টু গো টু দ্য মার্কেট, মানে তার মার্কেটে যাওয়ার যাওয়ার জন্য বলা হয়েছিল, এরকম যে তাকে মার্কেটে যেতে হতো। কিন্তু, হ্যাঁ এবার বললাম, কিন্তু হি ওয়েন্ট টু দ্য ফিল্ড ইনস্টেড।
এই যে ইনস্টেড, ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে। পরিবর্তে কিসের পরিবর্তে? মাঠে যাওয়ার পরিবর্তে, সরি, বাজারে যাওয়ার পরিবর্তে মাঠে যাওয়া। তাইলে কোনো কিছু যদি পরিবর্তে এরকম ওয়ার্ড মানে এরকম সেন্স প্রকাশ করে যে সে একটা কাজ করতো, একটা কাজ করতে বলা হয়েছে, সেটা না করে সেটার পরিবর্তে সে আরেকটা কাজ করছে, তাহলে এই যে পরিবর্তে এটা যখন আসবে তখন তোমরা কি ব্যবহার করবা? ইনস্টেড ব্যবহার করবা। ঠিক আছে? তাহলে ইনস্টেড ব্যবহার করা হবে যখন, তখন দুইটা অ্যাকশনের কথা বলবে অথবা দুইটা নাউনের কথা বলবে। ধরো আমি বললাম যে তাকে আহ, আম নিতে বলা হয়েছিল বা সে আম কিনতে গিয়েছিল কিন্তু সে কমলা কিনলো, আমের পরিবর্তে কমলা কিনলো। তাহলে এই যে পরিবর্তে, সেখানেও কি ব্যবহার করবা? ইনস্টেড। ইনস্টেড সেখানেই ব্যবহার করা হবে যেখানে পরিবর্তে হবে, একজনের পরিবর্তে আরেকজন, একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস, একটা কাজের পরিবর্তে আরেকটা কাজ। এই পরিবর্তে বাংলাটা যখন আসবে তখন তুমি কি ব্যবহার করবা? ইনস্টেড ব্যবহার করবা। তাহলে আমার মনে হয় ইনস্টেডটাও তোমরা এখন পরিচিত, ইনস্টেডটা তোমরা বুঝতে পারবা। আচ্ছা, দো অলদো, হ্যাঁ, এই দো অলদোর মানে হচ্ছে যদিও। বাংলাতে যদি যেখানে ব্যবহার করো, হ্যাঁ, সেখানেই তোমরা এই দো অলদো এখানে ব্যবহার করতে পারবা। হ্যাঁ, ধরো হি হি ডিড এ ক্রাইম, সে একটা ক্রাইম করেছিল। এবার অলদো অলদো হি নিউ নিউ দ্য কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স মানে পরিণাম। তাহলে সে একটা ক্রাইম করেছিল যদিও সে জানতো এর পরিণাম কি। তাহলে এই যে যদিও ব্যবহার করছি যেখানে বাংলা, সেখানে আমরা অলদো ব্যবহার করতে পারছি। তাহলে অলদো হবে সেখানেই যেখানে কোনো পরিণামের কথা থাকবে, যেখানে কোনো এমন কিছু থাকবে যেটা তার করার দরকার ছিল না, যেটা হওয়ার দরকার ছিল না, তারপরেও হয়ে গিয়েছে, জানার পরেও হয়ে গিয়েছে, যা বোঝার পরেও করছে, হওয়ার না তারপরেও হয়েছে, সেই সব জায়গাগুলোতে আমরা অলদো ব্যবহার করব। এখন বাংলা যখন করব তখন সেন্স দেখলে আমরা বুঝতে পারবো যে কোথায় আমরা অলদো ব্যবহার করতে পারি, কোথায় করতে পারি না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অন। অন ব্যবহার করা হয়, ধরো বললাম যে এটা করাই, করাই এটা হয়েছে, অন ডুইং ইট, অন, এইখানে এগুলাতে অন ব্যবহার করা হয়। যে আই এম অন ডুইং, অন ডুইং ইট, মানে এটা করে, হ্যাঁ, এটা করাই। she she got amused, হ্যাঁ, মানে এটা করে সে বিনোদন পেয়েছে। তাহলে অন ডুইং ইট, এটা করাই, এই যে ইয়া লাস্টে থাকবে, হ্যাঁ, এরকম যখন থাকবে তখন তুমি অন ব্যবহার করতে পারবে। এটা রেয়ার, অত ইউজ হয় না। আর সিমিলারলি, সিমিলারলি আমার বলার কিছু নাই। সিমিলারলি মানে একইভাবে। ধরো আমি বললাম যে রবিন একটা ড্রেস পরেছে, হ্যাঁ, একইভাবে রবিনের ভাই, একটা নাম দাও, রানা, সেও একইভাবে ড্রেস পরছে। তাহলে এই যে এখানে সিমিলারলি ব্যবহার করতে পারবা। সিমিলারলি মানে একজন কোনো কিছু করেছে, একটা জিনিস হয়েছে, সেইটা আরেকজন একইভাবে করতে চাইলে বা করলে সেখানে সিমিলারলি ব্যবহার করলাম। বুঝছো? আচ্ছা, সরি, এবার দেখো এট দ্য সেম টাইম। এট দ্য সেম টাইম হচ্ছে, ধরো আমি একটা কাজ করছি, আই আই এম গ্রাজুয়েটিং ফ্রম এ রিনাউন্ড ইউনিভার্সিটি, হ্যাঁ, এট দ্য সেম টাইম, এট দ্য সেম টাইম আই এম রানিং এ বিজনেস। তাহলে আমি ইউনিভার্সিটি থেকে শিক্ষিত বা শিক্ষা লাভ করছি, একই সময় আমি একটা বিজনেসও করছি। তাহলে এট দ্য সেম টাইম হচ্ছে, এট দ্য সেম টাইম সে সময় হয় যখন একই সময়ে কয়েকটা জিনিস করা হয়, একই সময় আরেকটা জিনিস করা হয়। এই যে একই সময় একাধিক অ্যাকশন যদি হয়, সেক্ষেত্রে আমরা এট দ্য সেম টাইম ব্যবহার করবো। যেমন এই দেখো, গ্র্যাজুয়েটিং শিক্ষা লাভ করতেছে, আবার রানিং এ বিজনেস, এই দুইটা কাজ একাধিক অ্যাকশন একই সময় হচ্ছে, এই জন্য এট দ্য সেম টাইম। বুঝছো? আচ্ছা, ফার্স্টলি সেকেন্ডলি এই কথাটা আমরা আগে বলেছি। হ্যাঁ, এবার এন্ড কোথায় হয়? এন্ড সেখানেই হয় যখন
একই রকম অ্যাকশন দুইটা একই সাথে পরিচালিত হয়। যেমন ধরো অ্যাট দ্য সেম টাইম না দিয়ে এখানে আমরা অ্যান্ডও দিতে পারতাম। কেন? কারণ দেখো, আই এম গ্র্যাজুয়েটিং ফ্রম এ রিনাউন্ড ইউনিভার্সিটি অ্যান্ড আই এম রানিং এ বিজনেস। তাহলে এইটাও একটা কাজ, এটাও একটা কাজ, এবং দুইটা একটা পজিটিভ কাজ। অ্যান্ড এর দুই পাশে যা থাকবে সেই দুইটা একই সেন্স মেক করবে। ধরো এটা এট দ্য সেম টাইম হয়েছে কারণ এই জিনিসটা দুইটা কিছুটা হলেও অকওয়ার্ড। দেখো, যে লেখাপড়া করে সে টিউশন করতে পারে, হ্যাঁ, কিন্তু যে লেখাপড়া করে তার কাজে তার সাথে বিজনেস করাটা জিনিসটা কিন্তু ভাবতে গেলেও একটু ডিফারেন্ট লাগে। সো এরকম যখন একটু ডিফারেন্স পাবা তখন তোমরা এট দ্য সেম টাইম ব্যবহার করবা। আর যখন দেখবা যে একই জিনিস হচ্ছে, যেমন আই এম গ্রাজুয়েটিং ফ্রম এ ইউনিভার্সিটি, হ্যাঁ, তারপরে অ্যান্ড অ্যান্ড আই এম ডুইং ওয়েল ইন দ্যাট। তাহলে গ্র্যাজুয়েশন করা আর লেখাপড়াতে ভালো করা একই জিনিস, তাই না? এরকম যখন একই অ্যাকশন হবে, একই নাউন থাকবে দুই পাশে, যখন একই সেন্স মেক করবে তখন আমরা অ্যান্ড দিব। আর এট দ্য সেম টাইম কখন দিব? যখন এমন কিছু থাকবে যেটা ভাবাটা ন্যাচারাল না সেই জায়গাগুলোতে, হ্যাঁ, বা এমনি নর্মালি যখন এট দ্য সেম টাইম দিব এরকম ভাবে যে একটা জিনিস করেছে আর একটা জিনিস করছে, হ্যাঁ, সেন্স ধরো একই রকম হইলেও আমরা এট দ্য সেম টাইম দিতে পারবো, সেক্ষেত্রে ভুল নাই। কিছু ক্ষেত্রে এট দ্য সেম টাইমের জায়গায় এন্ড দিতে পারবো, এন্ড এর জায়গায় এট দ্য সেম টাইম দিতে পারবো, বাট খেয়াল রাখবা এন্ড খুবই স্পেসিফিক ভাবে সেই জায়গাগুলোতে আমরা ব্যবহার করার চেষ্টা করব যেখানে দুই পাশের সেন্স একই হয়, ঠিক আছে, দূরের সাথে খুব বেশি কানেকশন থাকে সেই জায়গাগুলোতে আমরা এন্ড দেওয়ার চেষ্টা করব। তাছাড়া বেশিরভাগ সময় এট দ্য সেম টাইম এগুলা দিব। আচ্ছা, এবার স্পেশালি, স্পেশালি কখন হয়? ধরো আমি একটার কথা বলতেছি যে আমি আমি এই কাজগুলা করছি, এই কাজগুলা করছি, স্পেশালি আমি এটা করছি। তাহলে এই স্পেশালি, স্পেশালি সেগুলাই যখন অনেক কিছুর মধ্যে কোন একটা কিছুর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, হ্যাঁ, বেশি গুরুত্ব প্রদান, গুরুত্ব প্রদান। তাহলে বেশি গুরুত্ব প্রদান করলে তখন আমরা স্পেশালি ব্যবহার করি। হ্যাঁ, আরেকটা এখানে ওয়ার্ড আছে, এই স্পেশালির আগে ই লাগায় দেয়, ইএস PECIALLY। এ স্পেশালি আর এ স্পেশালির মধ্যে পার্থক্য জাস্ট এটুকুই, যদি কয়টা কাজ করছো, কি কি কাজ করছো সেগুলো উল্লেখ করা থাকে এবং ওই উল্লেখিত কাজের মধ্যে কোনো একটাকে গুরুত্ব বেশি দেওয়া হয়, সেটার সময় ESPECIALLY স্পেশালি হবে। আর SPECIALLY কখন থাকবে? যখন অনেকগুলো কাজ করছে যেগুলোর নাম উল্লেখ করা থাকবে না। ধরো আমি বলছি আই এম রাইটিং, রাইটিং নভেলস, স্টোরিজ, পোমস, হ্যাঁ, এরকম লিখতেছো যে এন্ড সো মেনি থিংস, এরকম যখন লিখবা তাহলে তোমার এই যে কাজগুলো, এই কাজগুলো তুমি উল্লেখ করছো, তাই না? এর মধ্যে যদি তুমি একটা জিনিসকে বেশি গুরুত্ব দাও, ধরো পোমকে তুমি বেশি গুরুত্ব দিচ্ছ, কবিতা বেশি লিখছো, তখন তুমি কি বলবে? স্পেশালি পোয়েমস। স্পেশালি, এই স্পেশালি ESPECIALLY স্পেশালি। তাহলে আই এম রাইটিং নভেলস, স্টোরিজ এন্ড স্পেশালি পোয়েমস। বুঝছো? যখন ওগুলো উল্লেখ করা থাকবে তখন এই স্পেশালি কথাটা বলবা, আর যখন এই স্পেশালিটা ব্যবহার করবা তখন ওগুলো উল্লেখ করার দরকার নেই। ধরো তুমি লিখলা যে স্পেশালি আই এম রাইটিং পোয়েমস, ঠিক আছে, সেখানে কিন্তু অন্যগুলোর কথা উল্লেখ করা নাই। আচ্ছা, ধরো আমি বললাম যে হি ইজ এ স্পেশাল গেস্ট, তাহলে ওই স্পেশাল গেস্ট এটা মানে অনেক গেস্টের কথা ওখানে বলা নাই, জাস্ট সে স্পেশাল এটার কথা বলা আছে, ঠিক আছে। বললাম বাংলাদেশ অনেক দিক থেকে উন্নতি করছে, স্পেশালি জিডিপি বাংলাদেশের বাড়ছে। তাহলে বাংলাদেশ অনেক দিকে উন্নতি করছে, এই অনেক দিকগুলা কি এটা উল্লেখ করা নাই? তাইলে হুট করে একটার কথাই বলছে জিডিপি, তখন কি হবে? স্পেশালি। কিন্তু আমি যদি বলি বাংলাদেশ অনেক দিকে উন্নতি করছে, এর মধ্যে হিউম্যান রিসোর্সে উন্নতি করছে, জিএনপি তে উন্নতি করছে, জিডিপি তে উন্নতি করছে, এর মধ্যে স্পেশালি উন্নতি করছে জিডিপি তে, তাইলে সেই স্পেশালি কি? ESPECIALLY স্পেশালি। বুঝছো পার্থক্যটা? আমার মনে হয় তোমরা শিখেছো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, হাউএভার কি? যদি তুমি এটা বাংলা যাই হোক, হাউএভার কোথায় হয়? ধরো আমি একটা কথা বলছি যে বাংলাদেশে এত 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 সমস্যা, এবার এই বলতে বলতে হুট করে বলতেছি
যে এই সমস্যার ভিতরেও একটা পসিবিলিটির কথা আছে, একটা ভালো কথা আছে। তাহলে এই যে একই ধরনের কথা নিয়ে আমরা আলোচনা করতে করতে অন্য ডিফারেন্ট একটা টপিকে যদি হুট করে চলে যায়, তখন সেটার আগে কি ব্যবহার করব? হাউএভার ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, হোয়েন, হোয়াইল এগুলো কোথায় ব্যবহার করব? এগুলো ওই কনজাংশন হিসেবে সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করা যায়। যেমন আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। হোয়াইল হি ওয়াজ গোয়িং আউটসাইড, মানে সে যখন বাইরে যাচ্ছিল আমি তখন পড়ছিলাম। ঠিক আছে? তাহলে এরকম হোয়াইল, হোয়েন এগুলো ব্যবহার করব কখন? যখন কোনো একটা স্পেসিফিক সময়ের কথা বলবে, ওই সময়টা নির্দেশ করতে হোয়াইল, হোয়েন এগুলো আমরা ব্যবহার করব। আর বেসিক্যালি আর স্পেশালি বিষয়টা একই। হ্যাঁ, বেসিক্যালি বলতে বোঝাচ্ছে মূলত, আর স্পেশালি বলতে বোঝাচ্ছে বিশেষভাবে। এখন বিশেষভাবে কখন হয়? যখন কোনো কিছুর উপরে অনেক জোর দেওয়া হয়। আর যখন অনেক জোর দেওয়া না হয়, নর্মালি বোঝায়, তখন আমরা বেসিকলি ব্যবহার করতে পারি। বুঝছো? ধরো আমি বললাম যে বাংলাদেশের উন্নতি হচ্ছে অনেক সেক্টরে, বেসিক্যালি বাংলাদেশের তরুণ প্রজন্মের হাত ধরে এই উন্নতি হচ্ছে। এই যে বেসিকলি তখন ব্যবহার করা হবে। মূলত কোনো কিছু জিস্ট বোঝাবে, মানে মূল কথাটা যখন বোঝাবে তখন এই বেসিকলি কথাটা হবে। আর যখন বিশেষ কিছু বোঝাবে তখন স্পেশালি কথাটা হবে। তাহলে এই জিনিসগুলা যেন ভুল না হয়। আচ্ছা, এই যে সিন্স আর অ্যাজ, এই সিন্স আর অ্যাজ এই দুইটার মানেই হচ্ছে কারণ। এই কারণ কখন? যখন তুমি কারণ উল্লেখ করবা যে বাংলাদেশের জিডিপি বাড়ছে সিন্স পিপল আর গোয়িং আউটসাইড, অথবা কোয়ালিফাইড পিপল আর গোয়িং আউটসাইড, মানে দক্ষ লোক বাইরে যাচ্ছে, এই জন্যই বাংলাদেশের জিডিপি বাড়ছে। তাহলে কারণ হিসাবে যখন এটা থাকবে তখন সিন্স ব্যবহার করবা। অ্যাজ ও ব্যবহার করা যায়, এটা অ্যাজ শুরুতে ব্যবহার করা যায়। অ্যাজ কোয়ালিফাইড পিপল আর গোয়িং আউটসাইড, দে আর কন্ট্রিবিউটিং ইন ইনক্রিজিং অফ জিডিপি। আচ্ছা, আচ্ছা, এবার ইফ মানে যদি, এটার ব্যবহার তোমরা এমনিই বাংলা করলে বুঝতে পারবা। হেন্স মানে যেহেতু, এই যেহেতু আর সিন্স এই বিষয়টা একই রকম কিছুটা, কিন্তু এইটা ফলশ্রুতি হিসেবে ব্যবহার করে, আর হেন্স মানেও ফলশ্রুতি হিসেবে ব্যবহার করে। সিন্স অ্যাজ যেখানে ব্যবহার করা যায়, হেন্স কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যায় না। হেন্স বেশিরভাগ সময় দেখবা যে একটু যেখানে অন্যরকম ইনফরমেশন দিবে। যেমন সে বাংলাদেশের জিডিপি বাড়ছে না, যেহেতু বাংলাদেশের কোয়ালিফাইড লোকজন বাইরে যাচ্ছে না, এরকম যখন দেখবা তখন সেখানে হেন্স ব্যবহার করতে পারবা। বুঝছো? আচ্ছা, ফর এক্সাম্পল যদি থাকে সেন্টেন্সে, তারপরে কয়েকটা এক্সাম্পল থাকবে যে বাংলাদেশের আহ, আহ, বাংলাদেশের ক্রিকেট দল অনেকগুলো সমস্যায় ভুগছে। এরপরে বলল ফর এক্সাম্পল বাংলাদেশের সিলেকশন বোর্ডে প্রবলেম, বাংলাদেশের ফান্ডিং এ প্রবলেম, বাংলাদেশের ক্রিকেটারদের মোটিভেশন নাই। এরকম যখন অনেকগুলো কারণ থাকবে, ওই কারণগুলা আগে তুমি ফর এক্সাম্পল ব্যবহার করতে পারবা। যে ফর এক্সাম্পল থাকলে তার সামনে অনেকগুলো কারণ থাকবে, অনেকগুলো পয়েন্ট থাকবে, আর পয়েন্ট যদি না থাকে সেখানে ফর এক্সাম্পল ব্যবহার করতে পারবা না। তাহলে ওই ফর এক্সাম্পল বলে অনেকগুলো পয়েন্ট তোমাকে দিতে হবে, পয়েন্ট থাকলেই সেখানে ফর এক্সাম্পল ব্যবহার করতে পারবা। আচ্ছা, ফর এক্সাম্পলে বাংলা হচ্ছে উদাহরণস্বরূপ। আচ্ছা, আর জাস্ট আমাদের দুইটা পেজ আছে। আচ্ছা, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, এই ইনফ্যাক্ট যেখানে ব্যবহার করতে পারবা সেখানে অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবা। বুঝছো? আর অ্যাকর্ডিংলি মানে তদানুসারে। যদি বলি যে আচ্ছা, লিটারেসি রেট অফ বিডি ইজ ইনক্রিজিং। এবার অ্যাকর্ডিংলি এই অনুসারে কি হচ্ছে? পিপল আর বিং
কনসাস। তাহলে এই লিটারেসি রেটটা বাড়ার সাথে সাথে এই কনসাস হওয়ার একটা সম্পর্ক আছে না? তাহলে এই যে এটা কিন্তু ফ্যাক্ট হিসাবে আসে যে লিটারেসি বাড়তেছে জন্যই মানুষ কনসাস হচ্ছে। কনসাস মানে কি? সতর্ক হচ্ছে, সচেতন হচ্ছে। শিক্ষিত মানুষই তো সচেতন মানুষ, তাই না? তাহলে এই যে যখন একটা ম্যাটার অফ ফ্যাক্ট হিসাবে কোনো কিছু আসবে সেইখানে তুমি অ্যাকর্ডিং ব্যবহার করতে পারবা। বুঝছো? আচ্ছা, এবার দেখো ফাইনালি এট লাস্ট, যদি অনেকগুলা উদাহরণ দেওয়া থাকে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যে সমস্যাগুলোর কথা বলছিলাম, যে প্রথমে সমস্যা আমাদের ফান্ডিং নাই, সেকেন্ড সমস্যা বাংলাদেশের ক্রিকেটারদের মোটিভেশন নাই, থার্ড সমস্যা বাংলাদেশের সিলেকশন প্রসেসের সমস্যা। এবার বললাম ফাইনালি 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 আমাদের সমস্যা হলো যে বাংলাদেশের খেলার মতো সুন্দর মাঠ নেই। তাহলে ওই যে ফর এক্সাম্পল বলে যতগুলো এক্সাম্পল বলবা, ওই এক্সাম্পল গুলোর পরে সবশেষ যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করবা সেটার আগে ফাইনালি বলবা বা এট লাস্ট বলবা, শেষ। আবার ফাইনালি এট লাস্ট এটা কোথায় ব্যবহার করা যায়? ধরো ও কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে সে বাজারে গেল, প্রথমে সে এটা করলো, দ্বিতীয়ত সে এটা করলো, তৃতীয়ত সে এটা করলো, এবার লাস্টে যে কাজটা করবে সেটাকে তুমি বলবা ফাইনালি বা এট লাস্ট হি ডিড দিস। তাহলে অনেক সিকোয়েন্সিয়াল কোনো কিছু থাকলে লাস্টটাতে আমরা এট লাস্ট বা ফাইনালি ব্যবহার করব। আচ্ছা, ইন স্পাইট আর ডিসপাইট, ইন স্পাইট অফ আর ডিসপাইট এইগুলোর ব্যবহার করা হয় যখন বিপরীত আইডিয়া ব্যবহার করা হয়। হ্যাঁ, যখন আমি বলি যে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও he got educated। তাহলে এই যে প্রভার্টি থাকলে এডুকেটেড হইতে তোমার প্রবলেম হয়, বাট সে এডুকেটেড হয়েছে। তাহলে এই যে একটা সিচুয়েশন যেটাতে পরের সিচুয়েশনটা হওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তারপরেও যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো? ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ থাকলে তারপরে কিন্তু এই পসেসিভ হয়, কিন্তু ডিসপাইট ডিসপাইট যদি থাকে সেক্ষেত্রে সেটার ইউজটা অন্যরকম হয়। যেমন ইন স্পাইট অফ হলে সেক্ষেত্রে ডিসপাইট হিজ পভার্টি, ইন স্পাইট অফ বিং পুর, বিং পুর। আর ডিসপাইট হিজ অনেস্টি, ডিসপাইট হিজ পভার্টি হি গট এডুকেটেড। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ইভেন। ইভেন ইভেন মানে এমন কি? ধরো তুমি বললা যে বাংলাদেশের মানুষ অনেকগুলো ভুল করে, এরা এটা করে, ওটা করে, এটা করে, ইভেন এরা এটাও করে। মানে ধরো একটা জিনিস বলতে বলতে তুমি এমন কিছু ইনফরমেশন দিচ্ছ যেটা চমকে ওঠার মতো, হ্যাঁ, বা যেটা যেটা ভাবা কঠিন, সেরকম যখন ইনফরমেশন দিবা তখন সেটাকে ইভেন দিবা তার আগে। মানে তুমি এক লাইনে অনেক কিছু বলছো যেগুলো সবই একই ধরনের সেন্স মেক করে, এবার একটা সেন্স মেক করতেছে যেটা মানুষ ভাবতে অবাক হবে, এরকম জায়গাতে তুমি ইভেন দিবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে বিসাইডস, মোর ওভার এগুলো কখন দিবা? যখন এই একই ধরনের সেন্স মেক করতে থাকবে ওই সময় যেগুলো দিবা সেগুলো বিসাইডস, মোর ওভার দিবা। বুঝছো? ধরো বললা বাংলাদেশের মানুষ অশিক্ষিত, তারপরে বললা যে এছাড়াও তারা মানে মানুষদের দেখে শেখে না বা স্বশিক্ষিত হয় না, তারা অনেক ভুল করে, তারা দেশের আইন কানুন মানে না। তারপরে এবার বলবা যে তারা ইভেন তারা ভুল রাজনীতির সাথে যুক্ত, হ্যাঁ, বা তারা রাজনীতিতে মানুষের ম্যানিপুলেট করে, এরকম কিছু বললা যে এইগুলার থেকে আরো সিরিয়াস, তখন ইভেন ব্যবহার করলা। আর যখন এগুলার কথা বলতেছো, একই রকমের জিনিসের কথা বলতেছো, তখন তুমি কি বলতে পারো? বিসাইডস বা মোর ওভার। মোর ওভার যা কিছুটা এন্ডও একই সেন্স মেক করে। বুঝতে পারছো? আচ্ছা, এবার অলসো কোথায় দিবা? অলসো হচ্ছে অলসো আর এন্ড কিছুটা এক। অলসো কখন দিবা? যে একটা জিনিস বলছো ওর পরে আরেকটা জিনিস বলবা, অনেকগুলা না, একটা বলছো আরেকটা বলবা, তখন অলসো দিবা। হ্যাঁ, আচ্ছা, দাস। দাস কখন ব্যবহার করবা? দাস হচ্ছে এরূপে। এরূপে মানে তারা, দাসের ব্যবহারটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, বললাম দে
work very hard, হ্যাঁ, thus they became a good টিম। হ্যাঁ, তাহলে এই টিমটা ধরো, আচ্ছা এই টিমটা যে অজেয় হয়ে গেছে, কঠিন একটা টিম হয়ে গেছে, এটার জন্য তাদের অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে। তাহলে এইটার ফলশ্রুতিতে এইটা হয়েছে, তাই না? তাহলে ওই যে কোনো কিছু হওয়ার জন্য তার প্রসেসটা যদি আগে বর্ণনা করা হয় তখন সেখানে দাস হবে। তাহলে দাস কখন হবে? যখন ফাইনাল একটা সিচুয়েশনের কথা বলা আছে এবং তার আগের সেন্টেন্সে ওই সিচুয়েশনটা হইতে যে কাজটা করা লাগছে, যেভাবে হইছে সেগুলো যদি বলা থাকে, প্রসেসটা বলা থাকে, হ্যাঁ, তখন সেখানে দাস হবে। তাহলে দাসের ব্যবহারটা আমার মনে হয় তোমরা বুঝছো। আচ্ছা, অলসো ব্যবহার যেমন এন্ড, দাস পর্যন্ত গেলাম। কনসিকুয়েন্টলি, ইভেনচুয়ালি আর বিকজ মানে কারণ, বাংলাতে কারণ আসলে সেখানে বিকজ লাগাই দিবা। আর ইভেনচুয়ালি যা, ফাইনালি তাই, বুঝছো? কনসিকুয়েন্টলি ওরকম যে ধরো একটার পর আরেকটা হচ্ছে, হ্যাঁ, ধরো বাংলাদেশে অশিক্ষার হার বাড়ছে, হ্যাঁ, তারপরে বললাম যে বাংলাদেশের মানুষ দেশের মধ্যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করছে, এই যে রেগুলার আন্দোলন হচ্ছে। এবার তারপরে আরেকটা এরকম কথা বললাম যে এর সাথে এটাও হচ্ছে, আরেকটা নেগেটিভ কথা, তখন কি বলবো? কনসিকুয়েন্টলি দেবো। ঠিক আছে? তাহলে এই ধারাবাহিক ভাবে যখন কোনো কিছু বর্ণনা করব, ওই ধারাটা বোঝাতে আমরা কনসিকুয়েন্টলি দেব। হ্যাঁ, কনসিকুয়েন্টলির মানে আবার এটা আসে, কনসিকুয়েন্স মানে কি? পরিণাম। যখন কোনো কিছুর পরিণাম হিসেবে কোনো কিছু এসে যায় বা সামনে আসে, তখন সেটাতে আমরা কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারি। ঠিক আছে? ধরো সে লেখাপড়া করছে না, সে ফাঁকি দিচ্ছে, কনসিকুয়েন্টলি সে নিজেকে আরো খারাপের পথে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে ওই কাজগুলো করেছে বিধায় ওটার পরিণাম হিসেবে সে লাস্টে একটা কথা বলতেছি যে সে আরো খারাপের দিকে যাচ্ছে, এইটা কনসিকুয়েন্স হিসেবে ব্যবহার করতেছে সেন্টেন্সে, পরিণাম হিসেবে ব্যবহার করতেছে, এই জন্য এখানে আমরা কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারবো। ইভেনচুয়ালি আর বিকজ কিছুক্ষণ আগে বললাম। আচ্ছা, এবার কখন রেদার ব্যবহার করব? এট দ্য সেম টাইম আগে একবার বলেছি, সো এটা বাদ। ফর এক্সাম্পল বলেছি, হ্যাঁ, রেদার কখন হবে? যখন আমরা বললাম যে ইউ আর নট পেইং অ্যাটেনশন টু মি, rather you are chatting। ধরো আমার ক্লাস করতে করতে অনেক এরকম করতেছো যে আমি ক্লাস করে যাচ্ছি, তোমরা ক্লাসে মনোযোগ দিচ্ছ না, অন্য কোথাও চ্যাট করছো, চ্যাট বক্স ভরাই ফেলতেছো, তাই না? এই যে একটা জিনিস করার কথা সেটা না করে বরং তোমরা অন্য একটা জিনিস করতেছো, বরং, হ্যাঁ, তখন এই ক্ষেত্রে রেদার ব্যবহার করা হবে। কখন? যখন দেখো, রেদার আর এন্ড এর মধ্যে পার্থক্য হচ্ছে এন্ড ব্যবহার করা হয় সিকোয়েন্স যেটা হওয়ার কথা সেটা হইলে আমরা এন্ড ব্যবহার করতে পারি যদি মিল থাকে, হ্যাঁ, আর যদি সেটা না হয় অন্য একটা হয় তখন আমরা কি ব্যবহার করি? রেদার ব্যবহার করি। আচ্ছা, তাহলে আইদার অর নাইদার নর কখন ব্যবহার করা হয়? যখন দুইয়ের মধ্যে এক হয়, দুইটির মধ্যে একটি। আমি যদি বলি যে আইদার জিহান অর জামি, হ্যাঁ, জামি ডিড ইট, তার মানে জিহান আর জামির মধ্যে কেউ একজন এই কাজটা করছে। তাহলে আইদার অর ব্যবহার করা কখন হয়? যখন আইদারের পরে একটা সাবজেক্ট হয়, অরের পরে আরেকটা সাবজেক্ট হয়। ঠিক আছে? তাহলে এই যে এটা কখন হয়? যখন দুইটির মধ্যে যে কোনো একটি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় তখন আইদার অর ব্যবহার করা হয়। আর নাইদার অর নর কখন ব্যবহার করা হয়? এখানে নিদার, NEITHER, নিদার নর,
নিদান নর কখন ব্যবহার করা হয়? দুইটির মধ্যে কোনোটি নয়, ঠিক আছে, দুইটির মধ্যে একটি, আর যদি কোনোটি নয় এরকম হয় তখন কি ব্যবহার করা হয়? নিদান নর। নিদান নর মানে দুটির মধ্যে কোনোটা না, আইদার অর মানে দুটির মধ্যে যে কোনো একটা, এরকম আর কি। আচ্ছা, নট অনলি বাট অলসো, যখন দুইটির মধ্যে এভাবে লিখবা যে শুধুও না আরেকজন করছে, হ্যাঁ, এরকম ভাবে যখন বলবা তখন বলবা যে যেমন ওইটা ছিল দুইটির মধ্যে একটি, আরেকটা ছিল দুইটির মধ্যে কোনোটি নয়, আর এখন বলতেছি আমি দুইটির মধ্যে দুইটি, এরকম যখন হবে দুজনের দুজনই, তখন আমরা কি ব্যবহার করব? নট অনলি বাট অলসো। তাহলে কিভাবে বলবো? নট অনলি জিহান বাট অলসো জামি ডিড ইট, তার মানে দুজনেই কাজটি করছে, বুঝছো? তাহলে দুজনের মধ্যে একজন করছে, দুজনের মধ্যে কেউ করে নাই, আর দুজনের মধ্যে দুজনই করছে। প্রথমটাই কি হবে? আইদার অর, তারপরটা কি হবে? নাইদার নর, দুজনের মধ্যে কেউ না, আর তারপরে দুজনের মধ্যে দুজনই করলে নট অনলি বাট অলসো। আচ্ছা, আর বোথ এন্ড ওই যে নট অনলি বাট অলসো যেটা, সেটাই হচ্ছে বোথ এন্ড ব্যবহার করতে পারো, নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারো। বোথ এন্ড একটা পজিটিভ সেন্স মেক করে, আর নট অনলি বাট অলসো হচ্ছে শুধু না ওইটাও, এরকম সেন্স মেক করে, বুঝতে পারছো? তাহলে এই যে আমি এতক্ষণ কথা বললাম, যে কয়টা আমি কানেক্টরস তোমাদেরকে বলে দিলাম, এই কয়টা কানেক্টরস যদি তোমরা প্রপারলি বুঝো, শুধুমাত্র এই কয়টা কানেক্টরস ব্যবহার করে পুরো কানেক্টরস এর প্রবলেম সলভ করা যায়। তাইলে কি করবা? এখন এই ক্লাসটা মনোযোগ দিয়ে আরেকবার দেখবা, দেখে এগুলো বুঝবা, আর পরদিন যখন আমরা সলভ ক্লাসে যাব প্র্যাকটিস করবা, দেখবা এই কানেক্টরস তোমাদের পানির মতো হয়ে গেছে, তখন আর অনেক কঠিন করে এই কানেক্টরস আর লাগবে না। পরীক্ষাতে এইগুলো জাস্ট মুখস্থ করে যাও, সেন্স বুঝো, এগুলো বসায় দাও, দেখবে এমনি নাম্বার পাবা। সো আমাদের পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে যখন আমরা এই কানেক্টরস এর সলভ ক্লাসগুলো করব। আজকে কানেক্টরস এর একটা জাস্ট পরিচিতি পর্ব ছিল, এটা তোমরা দেখে নাও, দেখে নিলে আমার মনে হয় তোমরা পরীক্ষাতে ভালো করতে পারবে। তো এই পর্যন্তই, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।